গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে উপন্যাস হিমুর রূপালী রাত্রি। পড়ছি এর তৃতীয় পর্ব। চিঠি শেষ করে আমি তামান্নার দিকে তাকালাম। সে আগের মতোই মিটি করে হাসছে। এখন মাথা থেকে স্কার্ফ খুলে ফেলেছে। স্কার্ফ খোলার জন্যে তাকে আরো সুন্দর লাগছে। তার মাথা ভর্তি ফুলানো ফাঁপানো চুল। তামান্না যদি ছেলে হতো তাহলে নাপিতরা তার চুল কেটে খুব মজা পেত। গোছা গোছা চুল কাটা হবে, শব্দ হবে কচকচ কচকচ। আমি বললাম, আপনি চিঠিটা পড়েছেন তাই না? তামান্না হক চকিয়ে গিয়ে বলল, জি। দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না। ম্যাডাম বিশ্বাস করে এই চিঠি আমার হাতে পাঠিয়েছেন। আমি বিশ্বাসভঙ্গের কারণ হয়েছি। বললেন কেন? ম্যাডামের সব চিঠিপত্র আসলে আমি লিখে দিই, উনি শুধু সই করেন। এই চিঠিটা উনি নিজে অনেক সময় নিয়ে লিখলেন। নিজেই খামে মুখ বন্ধ করলেন। খামের মুখ ঠিকমতো বন্ধ হয়েছে কিনা নানানভাবে পরীক্ষা করলেন। এতে আমার কৌতূহল বেড়ে গেল, এবং কি জন্যে জানি আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম চিঠিটায় আমার প্রসঙ্গ লেখা আছে। সেই কারণে খুলে পড়েছি। আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি খুবই লজ্জিত। চা খাবেন? জি না, চা খাবো না। কফি খাবেন? তামান্না তাকিয়ে রইল। আমি বললাম, খালা আপনার প্রতি অ্যাটেনশন দিতে বলেছেন, এই জন্যেই চা কফির কথা জিজ্ঞেস করছি। জি না, কফিও খাবো না। ঠান্ডা কিছু, পেপসি বা কোক কিংবা লাস্সি? তামান্না হেসে ফেলল, শব্দ করে হাসি। হেসেই বোধহয় তার মনে হলো হাসা ঠিক হয়নি। সে গম্ভীর হতে চেষ্টা করল। মানুষের চরিত্রে তরল ভাব চলে এলে তাকে সঙ্গে সঙ্গে কঠিন করা সহজসাধ্য না। মেয়েটা গম্ভীর হতে চেষ্টা করছে, পারছে না। আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসি। তারপর চলুন বোটানিক্যাল গার্ডেন দেখে আসি। নাকি চন্দ্রিমা উদ্যানে যেতে চান? বিবাহপূর্ব প্রেমের জন্যে চন্দ্রিমা উদ্যান ভালো। তামান্না আবারও হেসে উঠল। মেয়েটা ভালো হাসতে পারে, কিংবা এও হতে পারে যে সে যে পরিবেশে বাস করে সেখানে হাসার সুযোগ তেমন নেই। অনেকদিন পর মন খুলে হাসতে পারছে। তামান্না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, চা দিতে বলি, চা খান? জি আচ্ছা। 3 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারবেন? তামান্না অবাক হয়ে বলল, চোখ বন্ধ করতে হবে কেন? আমি খালি গায়ে লেপের ভেতর বসে আছি। চোখটা বন্ধ করলে লেপটা ফেলে দিয়ে শার্ট গায়ে দিতে পারি। সুন্দরী একটা মেয়ের সামনে খালি গা হওয়া অসম্ভব ব্যাপার। আমি আজ চলে যাই, আরেকদিন এসে চা খাবো। আচ্ছা ঠিক আছে। তামান্না উঠে দাঁড়ালো, মাথায় স্কার্ফ পরল, আবার বসে পড়ল। সে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, সিরিয়াস ধরনের কোনো কথা। ছেলেরা হুটহাট করে সিরিয়াস কথা বলে ফেলতে পারে, মেয়েরা পারে না। তাদের সিরিয়াস কথা বলার জন্যে সামান্য হলেও আয়োজন লাগে। তামান্না সেই আয়োজন করছে। কি বলবে তা আমি মনে হচ্ছে আন্দাজ করতে পারছি। হিমু সাহেব। জি। ম্যাডাম আপনার সম্পর্কে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছেন। আমি ম্যাডামের কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছি। ধরে নিচ্ছি উনি সত্যি কথাই বলছেন। কিন্তু আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব না, তাই তো? জি। আমাকে বিয়ে দেবার দায়িত্ব ম্যাডামকে দেয়া হয়নি। উনি আগ বাড়িয়ে সেই দায়িত্ব কেন নিতে চাচ্ছেন তাও জানি না। বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার। উনি কেন আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন? আমি কি খালাকে নিষেধ করে দেব? না, ম্যাডাম বিরক্ত হবেন। আমি কিছুতেই ম্যাডামকে বিরক্ত করতে চাই না। ওনার মতের বাইরে গেলেই আমার চাকরি চলে যাবে। ভাই বোন নিয়ে আমি পথে বসব। কি যে করব কিছু বুঝতে পারছি না। আমি একটা পরামর্শ দিই। দিন। মনে করুন আপনি হাওরের মাঝখানে নৌকা নিয়ে আছেন। দুর্ঘটনায় আপনার হাত থেকে বৈঠা পড়ে গেছে। আপনার নৌকায় পাল ছাড়া কিছু নেই। এই অবস্থায় আপনার প্রধান কর্তব্য হচ্ছে হাওর পাড়ি দেয়া। কোথায় গিয়ে ঠেকবে সেটা বড় কথা নয়, হাওর পাড়ি দেয়া বড় কথা। কাজেই আপনাকে যেদিকে হাওয়া সেদিকে পাল দিতে হবে। আপনার ম্যাডাম হচ্ছেন হাওয়া। হাওয়া যেদিকে বইছে সেই দিকে পাল তুলে দিন। আপনাকে বিয়ে করতে বলছেন? তা বলছি না। খালার সব কথায় সায় দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাবেন। বিয়ের পিঁড়িতে বসে হঠাৎ বলবেন, একটু বাথরুমে যেতে হবে, এই বলে পগার পার। রসিকতা করছেন? মোটেই রসিকতা করছি না।
বিয়ে নিয়ে একটা পাতানো খেলা খেলতে আমি রাজি আছি। তামান্না উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনাকে কোনো কিছুতে রাজিও হতে হবে না, অরাজিও হতে হবে না। আমি যথেষ্ট বুদ্ধিমতী একটা মেয়ে। আমার সমস্যার সমাধান সবসময় আমি নিজে করেছি, এখনও তাই করব। জি আচ্ছা, আপনি শুধু দয়া করে এখন আপনার সঙ্গে যেসব কথা হলো তা খালাকে বলবেন না। জি আচ্ছা। তামান্না ক্লান্ত ভঙ্গিতে চলে গেল। হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটার উপর রাগ হচ্ছে, অথচ রাগ লাগার তো কোনো কারণ নেই। আমার অবচেতন মন কি চাচ্ছিল এই মেয়েটার সঙ্গে আমার ভাব হোক? হাসি ঠাট্টা করে বললেও কি মনের একটি অংশ সত্যি সত্যি চাচ্ছে যে তাকে নিয়ে আমি চন্দ্রিমা উদ্যানে হাঁটতে বের হই? আমার বাবা তার পুত্রের জন্য লিখিতভাবে যে উপদেশমালা রেখে গেছেন, সেখানে বারবার আমাকে একটি ব্যাপারেই সাবধান করা হয়েছে। বাবা হিমালয়, হিন্দু নারী সম্পর্কে একটি বহুল প্রচলিত লোকশ্লোক আছে, পুল্য কন্যা উড়ল ছাই, তবেই কন্যার গুণ গাই। অর্থাৎ কন্যার দাহকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তার গুণকীর্তন করা যাবে না। মৃত্যুর আগ মুহূর্তেও তার পা পিছলাতে পারে, সে ধরা দিতে পারে প্রলোভনের ফাঁদে, পা রাখতে পারে চোরাবালিতে। এটা শুধু হিন্দু মেয়ে না, সবার জন্যে প্রযোজ্য, এবং তোমার জন্যে বিশেষভাবে প্রযোজ্য। মায়া যখন হাতছানি দিবে, তখন তোমাকে রক্ষা করার জন্যে কেউ থাকবে না। মায়াকে মায়া বলে চিনতে হবে, এই চেনাই আসল চেনা। প্রসঙ্গক্রমে তোমাকে আরেকটি শ্লোক বলি। শ্লোকটি রচনা করেছেন চাক মুনির পুত্র। তার জন্মস্থান তক্ষশিলা। তিনি ছিলেন মহারাজা চন্দ্রগুপ্তের পরামর্শদাতা। যাই হোক, শ্লোকটা এরকম: আহার নিদ্রা ভয় মৈথুনানি সমানি চৈতাদি নৃণাং পশুনাম জ্ঞানী নরা নামধিক বিশেষ্য। আহার নিদ্রা ভয় মৈথুন পশু এবং মানুষের ভেতর সমভাবেই বিদ্যমান, কিন্তু মানুষ জ্ঞানী, আর এখানেই তার বিশিষ্টতা। চাণক্যের এই শ্লোক সব মানুষের জন্য প্রযোজ্য, কিন্তু তোমার জন্য নয়। পশু এবং মানুষের ভেতর যা সমানভাবে বিদ্যমান, তোমাকে তা থেকে আলাদা করার চেষ্টা আমি করেছি। কতটুকু সফল হয়েছি আমি জানি না, তবে আমার ধারণা আমার সারা জীবনের সাধনা বিফলে যাবে না। তুমি সন্ধান পাবে পরম আরাধ্যের। আমার নিজের ধারণা বাবার সাধনা বিফলেই গেছে। তার পুত্র বর্তমানে পরম আরাধ্যের সন্ধান করছে না, সন্ধান করছে ইয়াকুবের। আমি হাত মুখ ধুতে গেলাম। আজ অনেকগুলি কাজ করতে হবে। ব্যাঙাচিকে খুঁজে বের করতে হবে। ব্যাঙাচিকে নিয়ে শুরু হবে অভিযান, ইন সার্চ অফ ইয়াকুব। যে কোনো অনুসন্ধানেই দুজন থাকলে ভালো হয়। হিমালয় হিলারি একা ওঠেননি, সঙ্গে ছিল তেনজিং। দরজায় টকটক শব্দ হচ্ছে। তামান্না ফিরে এলো নাকি? আমি আগ্রহ নিয়ে বললাম, কে? ছক্কু গলা বের করল। সে কোকের বোতল ভর্তি করে চা নিয়ে এসেছে। সিগন্যাল না দিতেই চা নিয়ে এলো। ব্যাপার কি? কি খবর ছক্কু? যে খবর ভালো। ছক্কু চায়ের বোতল নামিয়ে রাখল। পরোটা ভাজির বাটি সাজাতে বসল। আজ দেখি পরোটা ভাজির সঙ্গে ডিমের অমলেট ঢুকে দিচ্ছে। এইখানেই শেষ না, আরেকটা বাটিতে ঝোল জাতীয় কিছু, সেখানে মুরগির ডানার হাড় ডুব দিয়ে আছে। আমি বিস্মিত গলায় বললাম, ব্যাপার কি রে? ব্যাপার কিছু না। তুই দেখি রাজা বাদশার খাবার নিয়ে এসেছিস। করেছিস কি? 2 টাকা হলো আমার নাস্তার বাজেট। পরোটা ভাজি রেখে বাকি সব ফিরিয়ে নিয়ে যা। ছক্কু লজ্জিত মুখে বলল, খান, আইজের খানা ফিরি। ফিরি কেন? আইজ আমি খাওয়াইতেছি। ভালো। ঝোলের মতো ওই জিনিসটা কি? স্যুপ, মুরগির স্যুপ। হাত মুখ ধুয়ে খেতে বসলাম। পরোটা ছিঁড়ে মুরগির স্যুপে ভিজিয়ে খাচ্ছি। ছক্কু আনন্দিত চোখে আমাকে দেখছে। পরোটাগুলি আগুন গরম। স্যুপ জিনিসটা দেখতে কুৎসিত হলেও খেতে ভালো। আমি তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষ করে বললাম, খেয়ে আরাম পেয়েছি রে ছক্কু। এখন বল কি চাস? ঝটপট বলতে হবে। যা চাইবি তাই পাবি। কি চাস তুই? ছক্কু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমি চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললাম, আশ্চর্য, এরকম একটা সুযোগ মিস করলি? মুখ ফুটে কিছু চাইতে পারলি না? ছক্কু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সম্ভবত তার ধারণা হয়েছে সে বিরাট সুযোগ হেলায় হারিয়েছে। তোর কিছু চাইবার নেই? আছে। সেটা কি? একটা দোকান দিতে ইচ্ছা করে। চায়ের দোকান? জি না,
স্টেশন দোকান। স্টেশনারি দোকান? যে নানান পদের বাজে মাল থাকব। ভুল করলি, তুই বেটা যখন চাইবার তখন চাইলি না। এমন সুযোগ আর আসবো না। সুযোগ তো বারবার আসে না, হঠাৎ হঠাৎ আসে। মনে হচ্ছে সে কেঁদে ফেলবে। কাঁদুক, মানুষ হয়ে যখন জন্মেছে তখন কাঁদতে তো হবেই। মেসের ম্যানেজার খবর পাঠিয়েছে। রুলটানা কাগজে পেন্সিলে লেখা, মোটা এক আদমি দেখা করতে এসেছে, সিঁড়ি ভেঙে দোতলায় উঠবে না, তার ঘরে বসে আছে, লোকটাকে ভালো মনে হচ্ছে না, এখন কি করণীয়? আমি নিচে নেমে দেখি ব্যাঙাচি গভীর মনোযোগে বার্ষিক খবরের কাগজ পড়ছে। ব্যাঙাচিকে আজ আরো মোটা লাগছে। তার গায়ের শার্টটা জমকালো, লাল নীল ফুল, লতা পাতা, সাপ খোপাকা। সাহেবরা হাওয়াই দ্বীপ বেড়াতে গেলে এরকম শার্ট পরে। তাদের বগলে থাকে রোগা পটকা মেয়ে। যে সাহেব যত মোটা তার বগলের তরুণী ততই রোগা। রোগা পটকাদের এরকম শার্ট মানায় না। ব্যাঙাচি আমাকে দেখে মুখ ভর্তি করে হাসল। আমি বললাম, নাস্তা খেয়ে বের হয়েছিস? হুম। কি নাস্তা? পরোটা কটা ছিল? পরোটা না, আটার রুটি, 1.5 পিস রুটি। পুলিশ কি? রুটির সঙ্গে কি? পেঁপে ভাজি, আধা কাপ কমলার রস। ব্যাস, আর কিছু না? দোস্ত, আর কিছু না। তোর ভাবি আমাকে খেতে দেয় না। তার ধারণা খেতে না দিলে আমি বোধহয় আগের মতো হয়ে যাব। না খেলেও তুই ফুলতে থাকবি? অবশ্যই। এখন একবার ওজন নে, না খাইয়ে 7 দিন একটা ঘরে বন্দি করে রাখ। 7 দিন পর ওজন নে, দেখবি ওয়েট 11 কেজি বেড়েছে। সর্বনাশ! সারাক্ষণ পেটে ক্ষুধা নিয়ে ঘুরি দোস্ত, ক্ষুধা কমে না। আমার জীবনের একটা শখ কি জানিস দোস্ত? একটাই শখ, মনের তৃপ্তিতে একবেলা খাবো। খিদে না মেটা পর্যন্ত খেয়েই যাব। মানুষের নানা রকম ভালো ভালো স্বপ্ন থাকে, আমার এই একটাই স্বপ্ন। জানি না স্বপ্ন সত্যি হবে কিনা। ইনশাল্লাহ হবে। তুই যদি 20,000 টাকা পেয়ে যাস তাহলে ভালো মতো একবেলা খাওয়াবি। অবশ্যই খাওয়াবো। প্রমিস করছিস তো? হ্যাঁ, প্রমিস। তোকে আমি সাহায্য করব, জান দিয়ে সাহায্য করব। ওই লোকটাকে খুঁজে বার করব। পথে ঘাটে খুঁজলে হবে না, সিস্টেমেটিক্যালি খুঁজতে হবে, প্ল্যান করে এগুতে হবে। আয়, প্ল্যানটা করি। ব্যাঙাচি চোখ মুখ উজ্জ্বল করে বলল, চল, কোনো একটা রেস্টুরেন্টে বসে প্ল্যান করি। তোর চেনা জানা কোনো রেস্টুরেন্ট আছে যেখানে বাকি দেবে? আমি বললাম, তোর ওই রেস্টুরেন্টে যাই, কাচ্চি রসা যেখানে খাস। ব্যাঙাচি মুখ করুণ করে বলল, ওই রেস্টুরেন্ট দুপুরের আগে খুলবে না। 500 টাকার একটা নোট পকেটে নিয়ে বের হয়েছিলাম, আরাম করে নাস্তা করব। তোর ভাবি পকেট সার্চ করে নিয়ে নিয়েছে। পকেটে স্কচ টেপ মারা 1 টাকার একটা নোটও নেই। মাঝে মাঝে মনের দুঃখে ভাবি, কাক হয়ে কেন জন্মালাম না। কাক হয়ে জন্মালে লাভটা কি হতো? মনের সুখে ময়লা খেতাম। ঢাকা শহরে আর যাই হোক, ময়লার অভাব নেই। ব্যাঙাচি ফুস করে নিঃশ্বাস ফেলল। আমি তাকে নিয়ে গেলাম বিসমিল্লা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ম্যানেজার জোবেদ আলী কোনো কারণ ছাড়াই আমার ভক্ত। সে চেয়ার ছেড়ে এগিয়ে এলো। আমি বললাম, জোবেদ আলী সাহেব, গরম গরম পরোটা ভেজে আমার বন্ধুর প্লেটে ফেলতে থাকেন। পরোটার সঙ্গে কি আছে? পেঁপে ভাজি বাদ দিয়ে যা আছে সবই দিন। যেটা ভালো লাগবে সেটা বেশি করে নেবে। রেস্টুরেন্টে মোটামুটি একটা হুড়োহুড়ি পড়ে গেল। ছক্কুর ডিউটি পড়ল আমাদের খাওয়ানো। ব্যাঙাচি আমার দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, দোস্ত, তুই তো সাধারণ মানব না, মহামানব। আমি খুশি হয়েছি। যা, প্রমিস করলাম, তোর ওই লোক না পাওয়া পর্যন্ত আমি দাড়িগোঁফ ফেলব না। যদি দাড়িগোঁফ ফেলি তাহলে আমি বাপের ঘরের না, আমি বেজন্মা। আমি আবারও মুগ্ধ হয়ে ব্যাঙাচির খাওয়া দেখছি। শুধু আমি না, ছক্কু এবং জোবেদ আলীও মুগ্ধ। এত তৃপ্তি নিয়ে যে কেউ খেতে পারে তাই আমার ধারণা ছিল না। মনে হচ্ছে খাওয়ার ব্যাপারটাকে সে উপাসনার পর্যায়ে নিয়ে এসেছে। দোস্ত, খাওয়া শেষ করে তারপর কথা বল। খেতে খেতেই বলি, খাওয়া শেষ হতে দেরি হবে। তোর ওই লোক আগে কোথায় থাকতো বললি? অতীশ দীপঙ্কর রোড। তাহলে আমাদের অনুসন্ধানের সেন্টার হবে অতীশ দীপঙ্কর রোড। ওই লোক অতীশ দীপঙ্কর রোডের আশেপাশেই আছে। বুঝলি কি করে? বাড়ি ভাড়া করে যারা বাস করে তারা বাড়ি বদলালেও সেই অঞ্চলেই থাকে, দূরে যায় না। যে জিকাতলায় থাকে সে কখনো বাড়ি বদলে কলাবাগান যাবে না, জিকাতলার আশেপাশেই ঘুরঘুর করবে। যুক্তি ভালো। আমাদের খোঁজ করতে হবে মুদির দোকানে, নাপিতের দোকানে। চায়ের স্টল?
না, চায়ের স্টল না। বাড়ির আশপাশের চায়ের স্টলে শুধু ব্যাচেলররা চা খায়। যার ঘর সংসার আছে সে বাড়ির পাশের চায়ের দোকানে চা খাবে না। সে বউকে বা মেয়েকে চা বানিয়ে দিতে বলবে। ওই লোকের বউ বা মেয়ে আছে কিনা তা তো জানি না। তাহলে একটা সমস্যা হয়ে গেল। যাই হোক, অসুবিধা হবে না। বিটের পোস্টম্যানকে ধরতে হবে। এদের স্মৃতিশক্তি ভালো হয়, নাম বলা মাত্র চিনে ফেলতে পারে। পোস্টম্যানের কথা আমার একবারও মনে হয়নি। রেশনের দোকান উঠে গেছে। রেশন সব থাকলে সমস্যা হতো না। ভালো ভালো জিনিসই দেশ থেকে উঠে যাচ্ছে। ব্যাঙাচির খাওয়া শেষ হয়েছে। সে তৃপ্তির নিঃশ্বাস ফেলে চা দিতে বলল। তার পেটে নিশ্চয়ই এখনো খিদে আছে, তবে প্রবল খিদের সমস্যা মিটেছে তা বোঝা যায়। হেভি খেয়েছি দোস্ত, তোর কাছে অন্য ঋণ হয়ে গেল। যাই হোক, ঋণ শোধ করব, চিন্তা করিস না। বিষয়টা নিয়ে সিরিয়াস চিন্তা করছি। অতীশ দীপঙ্কর রোডের পোস্টম্যান হল আমাদের সার্কেলের কেন্দ্রবিন্দু। তারপর ধীরে ধীরে সার্কেলটা বড় করব। 5 বছর আগে হলে লন্ড্রি থেকে চট করে বের করে ফেলা যেত। এখন আর যাবে না। ঢাকা শহরে লন্ড্রি নেই। লোকজন এখন আর ধোপাখানা কাপড় ধোয় না। এটা তো লক্ষ্য করিনি। তোর লক্ষ্য না করলেও চলবে, আমি করছি। ব্যাটাকে খুঁজে বের করার দায়িত্ব এখন আমার। তোর অন্য ঋণ শোধ দিতে হবে। চল উঠি, অ্যাকশনে নেমে পড়ি। যে খাওয়া খেয়েছিস হাঁটতে পারবি তো? ব্যাঙাচি করুণ গলায় বলল, হাঁটতে পারবো না দোস্ত, রিক্সা নিতে হবে। এখন হাঁটলে আবার খিদে পেয়ে যাবে। অনেক কষ্টে খিদেটা চাপা দিয়েছি। রেস্টুরেন্টে বাকি খাওয়া যায়, বাকিতে রিক্সা পাওয়া কষ্টকর ব্যাপার। সম্ভব না বলেই আমার ধারণা। লিফট পাওয়া গেলে হতো। বিদেশে এইসব ক্ষেত্রে বুড়ো আঙুল তুলে লোকজন দাঁড়িয়ে থাকে। কারোর দয়া হলে তুলে নেয়। বাংলাদেশে লিফট প্রথা চালু হয়নি। কার দায় পড়েছে নিজের কেনা গাড়িতে অন্যকে চড়ানো? অবশ্যই এই জাতীয় পরিস্থিতিতে গাড়িওয়ালা মানুষের কাছ থেকে মাঝে মধ্যে আমি উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি। শুধু উৎসাহব্যঞ্জক বললে ভুল হবে, খুবই উৎসাহব্যঞ্জক। একবার উত্তরার কাছে একটা পান সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। রাত 1টার মতো বাজে। পান সিগারেটের একটা দোকান খোলা, সেও বন্ধের উপক্রম করছে। হেঁটে হেঁটে ঢাকায় ফিরতে ইচ্ছা করছে না। একটা মিলিটারি জিপ এসে থামল। জিপের ড্রাইভার নেমে এলো সিগারেট কিনতে। ড্রাইভারের পাশে বিষণ্ণ মুখে যে অফিসারটি বসে আছেন, মনে হয় তার জন্যই সিগারেট কেনা হচ্ছে। অফিসার কোন স্তরের বুঝতে পারছি না। এত বিষণ্ণ কেন তাও বুঝতে পারছি না। যুদ্ধটুদ্ধ হচ্ছে না বলেই মনে হয় বিষণ্ণ। যুদ্ধ নেই, কাজেই কাজও নেই। আমি এগিয়ে গেলাম। তিনি মুখ ফিরিয়ে তাকালেন। আমি বললাম, স্যার, আপনার গাড়ির পেছনটা তো ফাঁকা। আপনি কি একজনকে পেছনে বসিয়ে ঢাকা নিয়ে যাবেন? তার খুব উপকার হয়। অফিসার কিছু বললেন না। একবার আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন। ইতিমধ্যে ড্রাইভার সিগারেট নিয়ে ফিরেছে। তিনি সিগারেট নিয়ে প্যাকেট খুলে সিগারেট বের করতে শুরু করলেন। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে যাচ্ছে। তিনি ড্রাইভারকে নিচু গলায় কি যেন বললেন। ড্রাইভার অত্যন্ত বিস্মিত হয়ে নেমে এলো। জিপের পেছনটা আমাকে খুলে দিল। আমি উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করল। সেই অফিসার আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলেন, আমি সিগারেট খেলে ধোঁয়াতে আপনার কি অসুবিধা হবে? আমি বললাম, অসুবিধা হবে না স্যার, বরং সুবিধা হবে। অনেকক্ষণ সিগারেট খাচ্ছি না, আপনার সেকেন্ড হ্যান্ড ধোঁয়া পাব। তিনি তার প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, নিন, সিগারেট নিন। আমি সিগারেট নিলাম। তিনি জিপের ড্যাশবোর্ডে কি একটা টিপলেন। অমনি ক্যাসেটে রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে গেল। বধূ কোন আলো লাগলো চোখে। মিলিটারি জিপ হুসহাস করে অনেক সময়ই আমার পাশ দিয়ে বের হয়ে গেছে। সেখান থেকে কখনো রবীন্দ্রসঙ্গীত ভেসে আসতে শুনিনি। আমার ধারণা মিলিটারি জিপে ক্যাসেট বাজানোর যন্ত্রই থাকে না, আর থাকলেও ট্রাম্পেট জাতীয় বাজনা বাজবে, রবীন্দ্রনাথ না। আমি বললাম, স্যার, আমাকে ক্যান্টনমেন্টের কাছাকাছি যে কোনো জায়গায় নামিয়ে দিলেই হবে। বিষণ্ণ চেহারার ভদ্রলোক তার জবাব দিলেন না। মনে হচ্ছে তিনি আপন মনে গান শুনছেন। মিলিটারির গান শোনাও অদ্ভুত। মাথা দুলানো না, পা দুলানো না, অ্যাটেনশন ভঙ্গিতে গান শোনা। ক্যান্টনমেন্টের কাছাকাছি তিনি আমাকে নামিয়ে দিলেন না। গাড়ি প্রথমেই চলে গেল ক্যান্টনমেন্টের ভেতরে। সেলুটের পর সেলুট পড়তে লাগল। ভদ্রলোক যে বিরাট বড় দরের কেউ এখন বুঝলাম। তিনি জিপ থেকে নামলেন। ড্রাইভারকে বললেন, ওনাকে তার বাড়িতে পৌঁছে দাও। আমি বললাম, স্যার, কোনো দরকার নেই, আমার হেঁটে অভ্যাস আছে। ভদ্রলোক বললেন, অনেক রাত হয়েছে, আপনাকে বাসায় পৌঁছে দেবে।
কোনো সমস্যা নেই। নিন আরেকটা সিগারেট নিন। ওয়ান ফর দ্য রোড। আচ্ছা রেখে দিন, প্যাকেটটা রেখে দিন। আমি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছি, আজ লোভে পড়ে কিনে ফেলেছি। ড্রাইভার অবশ্যই আমাকে আমার মেস পর্যন্ত নিয়ে গেল না। ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের করে সামান্য এগিয়ে কঠিন ব্রেক করে গাড়ি থামালো। তার চেয়ে কঠিন গলায় বলল, নামেন। আমি বিনীত ভঙ্গিতে ড্রাইভারকে বললাম, ভাই সাহেব, আপনার না আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে যাবার কথা? নামতে বলছি, নামেন। আমি হুড়মুড় করে নেমে পড়লাম। মিলিটারি মানুষ, রেগে গিয়ে চড়থাপ্পড় মেরে বসতে পারে, কি দরকার? কাজেই আমাদের দেশের গাড়িওয়ালারা পথচারীদের প্রতি একেবারেই যে দয়া দেখান না তা না, মাঝে মধ্যে দেখান। সেই মাঝে মধ্যেটা আজও হতে পারে। মিষ্টি কথায় চিড়া ভেজে না বলে গাড়িওয়ালাদের মন ভিজবে না কেন? গাড়িওয়ালাদের মন এমনিতেই খানিকটা ভেজা অবস্থায় থাকে। আমি বেঙাচিকে নিয়ে গাড়ির সন্ধানে বের হলাম। আমাদের টার্গেট ঝকঝকে নতুন গাড়ি, দামি গাড়ি, পাজেরো টাইপ। চড়বই যখন দামি গাড়িতেই চড়ি। যেসব গাড়ি পছন্দ হচ্ছে তার কোনোটাই দাঁড়াচ্ছে না, হোস করে চলে যাচ্ছে। গাড়িগুলি থামানোর একমাত্র উপায় হচ্ছে রাস্তার ঠিক মাঝখানে কাকতাড়ুয়ার মতো দুহাত মেলে দাঁড়ানো। আমি আর ব্যাঙাচি দুজন হাত ধরাধরি করে রাস্তা আটকালে গাড়ি থামতে বাধ্য। প্রথমে একটা থামবে, তার পেছনে আরেকটা। দেখতে দেখতে সিরিয়াস যানজট লেগে যাবে। গাড়িতে গাড়িতে গিট্টু। কেউ বুঝতে পারবে না যানজট কেন হচ্ছে। একসময় গুজব ছড়িয়ে পড়বে যানজট হচ্ছে কারণ সামনে মিছিল বের হয়েছে, গাড়ি ভাঙাভাঙি হচ্ছে। বিশ্বাসযোগ্য গুজব বলেই সবাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলবে। পেছনের গাড়িগুলি তখন চেষ্টা করবে উল্টো দিকে ঘোরাতে। এই চেষ্টার ফলে এমন যানজট হবে যে সারা দিনের জন্য নিশ্চিন্ত। রাজনৈতিক নেতারা খবর পাবেন যে মিছিল বের হয়েছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। তারা ভাববেন যেহেতু তারা মিছিল করেননি, কাজেই বিপক্ষ দল মিছিল বের করেছে, তারা আন্দোলনে পিছিয়ে পড়েছেন। কি সর্বনাশ! তারা তড়িঘড়ি করে জঙ্গি মিছিল বের করবেন এবং তখন সত্যি সত্যি শুরু হবে গাড়ি ভাঙাভাঙি। পুলিশের টিয়ার গ্যাস নিয়ে ছোটাছুটি। টিয়ার গ্যাসের সেল মারবে কি মারবে না বুঝতে পারছে না। সরকারি দলের মিছিল, টিয়ার গ্যাসের শেল মারলে খবর আছে। এই হাঙ্গামার মধ্যে কেউ না কেউ মারা যাবে। নাম পরিচয়হীন সেই লাশ নিয়ে পড়ে যাবে কাড়াকাড়ি। একদল বলবে এই লাশ বিএনপির কর্মীর, আরেক দল বলবে আওয়ামী লীগের। অথচ কেউ জানে না মৃত মানুষের কোনো দল থাকে না। আমি ব্যাঙাচিকে আমার সঙ্গে রাস্তায় দাঁড়া করাতে রাজি করতে পারলাম না। সে চোখ কপালে তুলে বলল, দোস্ত, তুই কি পাগল হয়ে গেলি নাকি? গাড়ি আমাকে চাপা দিয়ে চলে যাবে, তুই শেষ মুহূর্তে লাফ দিয়ে পার পাবি। আমি তো লাফও দিতে পারবো না। নাম ব্যাঙাচি হলে কি হবে, লাফাতে তো পারি না। আমি বরং রাস্তার পাশে দাঁড়াই। ব্যাঙাচি চিন্তিত মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। আমি দুহাত মেলে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। দেখতে দেখতে ফল পেলাম। প্রায় নতুন একটা পাজেরো জিপ, আমার খুব পছন্দের গাড়ি, আমার সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারের পাশের সিট থেকে এক সানগ্লাস পরা লোক মাথা বের করল। কি ব্যাপার? ভদ্রলোককে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বুঝতে পারছি না। সানগ্লাস খুললে হয়তো চিনতে পারবো। আপনি কি চাচ্ছেন? স্যার, আমরা দুই বন্ধু আপনার কাছে লিফট চাচ্ছি, আমাদের অতীশ দীপঙ্কর রোডে নামিয়ে দিন। লিফটের জন্য হাত উঁচিয়ে গাড়ি থামালেন? জি। আসুন, উঠে আসুন, আপনার বন্ধুকেও ডাকুন। ব্যাঙাচি গাড়িতে উঠতে উঠতে বলল, দোস্ত, তোর প্রতিভা দেখে আমি মুগ্ধ। তুই তো মানব না, মহামানব। গাড়িতে লোকজন না থাকলে আমি তোর পায়ের ধুলা নিতাম। গাড়ি অতীশ দীপঙ্কর রোডের দিকে গেল না, রমনা থানার সামনে থামল। চশমা পরা ভদ্রলোক বললেন, আপনারা নামুন, আমি আপনাদের পুলিশের কাছে হ্যান্ডওভার করব। আমি অবাক হয়ে বললাম, কেন? আমাকে চিনতে পারছেন না? চেনা চেনা লাগছে। আপনি কি বিখ্যাত কেউ? আমি বিখ্যাত কেউ না। আগে একদিন আপনি আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করেছিলেন। আমি গাড়ির কাঁচ তুলে দিলাম, আপনি বাইরে থেকে ভেঙচি কাটছিলেন, নানান অঙ্গভঙ্গি করছিলেন। এখন চিনতে পেরেছেন? জি, এখন চিনতে পারছি। চোখে সানগ্লাস থাকায় চিনতে অসুবিধা হচ্ছিল। আজ আবার গাড়ি আটকেছেন। ইউ আর এ পাবলিক নিউসেন্স। পুলিশের উচিত আপনাদের সম্পর্কে খোঁজখবর করা। ব্যাঙাচি শুকনো গলায় বলল, স্যার, আপনি কিছু মনে করবেন না। আমরা হেঁটে হেঁটে অতীশ দীপঙ্কর রোডে চলে যাব। হাঁটাটা স্বাস্থ্যের জন্যও ভালো। আপনি চলে যান, আপনাকে শুধু শুধু দেরি করিয়ে দিলাম। আমরা দুই বন্ধুই আন্তরিক দুঃখিত। আওয়ার অ্যাপোলজি। অ্যাপোলজিতে কাজ হল না। রমনা থানার সেকেন্ড অফিসার বিরস মুখে আমাদের হাজতে ঢুকিয়ে দিলেন।
এছাড়া তার উপায়ও ছিল না। যে ভদ্রলোক আমাদের নিয়ে এসেছেন তিনি এক প্রতিমন্ত্রীর শালা। মন্ত্রীর শালাদের ক্ষমতা মন্ত্রীদের চেয়ে অনেক বেশি থাকে। মন্ত্রী তার পাজেরো গাড়ি নিয়ে যত ঘুরেন তার শালা তার চেয়ে বেশি ঘুরেন, এটাই নিয়ম। ব্যাঙাচি পুরোপুরি হকচকিয়ে গেছে। তার করুণ মুখ দেখে মায়া লাগছে। কেঁদে কেটে ফেলবে কিনা বুঝতে পারছি না। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। সম্ভবত এটাই তার প্রথম হাজতবাস। ব্যাঙাচি হতভম্ব গলায় বলল, দোস্ত, সর্বনাশ হয়ে গেল তো। আমি হাই তুলতে তুলতে বললাম, সর্বনাশের কি আছে? তোর ভাবি যখন শুনবে আমি হাজতে, তখন অবস্থাটা কি হবে বুঝতে পারছিস না? ভাবি খুশিও হতে পারে। হাজতে থাকা মানে খাওয়া দাওয়া বন্ধ। ভাবির তো খুশি হবারই কথা। হাজতে খাওয়া দাওয়া বন্ধ মানে? এরা খেতে দেয় না। পার হেড 1 টাকা 50 পয়সা বাজেট। এই টাকায় কি খাবি? এর আগে একবার হাজতে আমি সারাদিনে একটা কলা খেয়েছিলাম, অবশ্যই বেশ বড় সাইজ কলা। তুই কি এর আগেও হাজতে ছিলি নাকি? থাকি মাঝে মধ্যে। কি সর্বনাশ, বলিস কি? তোর সঙ্গে মেশা তো ঠিক হয়নি। এবার ছাড়া পাবার পর আর মিশিস না। ছাড়া পাবো কিভাবে? আত্মীয় স্বজনের মধ্যে পুলিশের বড় কর্তা কিংবা মন্ত্রী প্রতিমন্ত্রী কেউ আছে? না। মন্ত্রী প্রতিমন্ত্রী শালাদের কারোর সঙ্গে মহব্বত আছে? তোর ভাবির থাকতে পারে, আমার নেই। শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচিত কেউ কি আছে যে তোকে চেনে? আমার জানা নেই, তবে তোর ভাবির থাকতে পারে। ওর কানেকশন ভালো। তাহলে টেলিফোন করে ভাবিকে বল, ভাবি একটা কিছু ব্যবস্থা করবে। সর্বনাশ, তোর ভাবিকে জানানোই যাবে না। কারবালা হয়ে যাবে। পুলিশ শুনেছি ঘুষ খায়, এরা খাবে না? প্রতিমন্ত্রী শালা এসে আমাদের দিয়ে গেছে তো, পুলিশ এখন আর ঘুষ খাবে না। তবে আমাদের নিজ থেকেই উচিত পান খাওয়ার জন্য তাদের কিছু দেয়া। মারের হাত থেকে বাঁচার জন্যই দিতে হবে। ব্যাঙাচি আতকে উঠে বলল, মারবে নাকি? মারবে তো বটেই, কথা বের করার জন্য মারবে। ইন্টারোগেশনের টাইমে হেভি ধোলাই দিতে পারে। তোর সঙ্গে কথা বলছে, স্বাভাবিকভাবেই বলছে, আচমকা গদাম করে তলপেটে এক ঘুষি। বলিস কি? ইন্টারোগেশন কখন হবে? ওসি সাহেবের সময় হলেই হবে। যত দেরিতে ওনার সময় হয় ততই ভালো। এত দুশ্চিন্তা করে লাভ নেই, ঘুমিয়ে থাক। হিমু, বল। দোস্ত, তুই কিছু মনে করিস না। তোকে একটা সত্যি কথা বলি। তোর সঙ্গে মেশা আমার ঠিক হয়নি। বিরাট ভুল হয়েছে, গ্রেট মিস্টেক। তোকে ভালো মানুষের মতো দেখালেও তুই আসলে ডেঞ্জারাস। আর মিশিস না। মিশিস না বললেই তো হবে না। তুই আমার বাল্যবন্ধু। বিপদের সময় বাল্যবন্ধু বৃদ্ধবন্ধু কোনো ব্যাপার না। এটাও ঠিক বলেছিস। দোস্ত, এখানে বাথরুমের কি ব্যবস্থা? আমার টেনশনে বাথরুম পেয়ে গেছে। ছোট বাথরুম হলে এক কোণায় বসে পড়। হাজতের সেলে ছোট বাথরুম করা যায়, কেউ কিছু বলে না। বড়টা হলে সমস্যা আছে। কি সমস্যা? সেন্ট্রিকে ডাকতে হবে। তার যদি দয়া হয় বাথরুমে নিয়ে যাবে। দয়া না হলে? দয়া না হলে দয়া তৈরি করার সিস্টেম আছে। টাকা দিলেই দয়া তৈরি হয়। আমাদের সঙ্গে তো টাকা নেই। তোর কি বড়টা পেয়েছে? সকালবেলা বাউলস ক্লিয়ার হয়েছে। এখন এই টেনশনটাই সিস্টেমে গন্ডগোল। আগামীকাল সকালে যেটা হবার কথা সেটা এখন হতে যাচ্ছে। দোস্ত, কি করব? দেখি সেন্ট্রিকে ডাকি। যদি রাজি না হয়? দোস্ত, আমার পানির পিপাসাও পেয়েছে। এখানে পানি খাবার সিস্টেম কি? বাথরুমে যখন নিয়ে যাবে ওই সময় পানি খেয়ে নিবি। উটের মতো বেশি করে খাবি, যাতে জমা করে রাখতে পারিস। আবার পানি খাবার সুযোগ কখন হবে কে জানে। ব্যাঙাচি করুণ চোখে তাকিয়ে আছে। তার কপাল ঘামছে, ঠোঁট শুকিয়ে গেছে। বিড়বিড় করে কি যেন বলছে। মনে হয় কোনো দোয়া টোয়া পড়ছে। নিয়ামুল কোরআনে কোন বিপদে কোন দোয়া পড়তে হয় তার বিবরণ আছে। ঝড়ের সময় দোয়া, আগুন লাগলে দোয়া, দামি জিনিস হারিয়ে গেলে খুঁজে পাবার দোয়া। পুলিশের হাতে পড়লে কোন দোয়া পড়তে হবে সেটা নেই। থাকলে জনগণের উপকার হতো। ওসি সাহেব প্রথমে আমাকে ডাকলেন, তাও ঠিক সন্ধ্যার আগে আগে। ভদ্রলোক গম্ভীর প্রকৃতির। চেহারার মধ্যেই একটা ঘুষ খাই ভাব। মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট চাটেন। চাটা দেখে মনে হয় ঠোঁটে অদৃশ্য চিনি মাখানো। জিভ দিয়ে সেই চিনি চেটে নিয়ে মজা করে খাচ্ছেন। আপনার নাম? স্যার, আমার নাম হিমালয়, ডাকনাম হিমু। হাজতে প্রথম এসেছেন না এর আগেও এসেছেন? এর আগেও বেশ কয়েকবার এসেছি। তাহলে তো আপনি আত্মীয়ের মধ্যেই পড়েন। কখনো কনভিকশন হয়েছে? জি না, হাজত থেকেই ছাড়া পেয়ে গেছি। এইবার পাবেন না।
এবার জেলখানার ল্যাপসি খাওয়াবার ব্যবস্থা করে দেব। জি আচ্ছা। মনে হচ্ছে আমার কথা শুনে মজা পাচ্ছেন। মজার ইংরেজি জানেন? জানি স্যার, ফান। এইবার আপনার ফানের ব্যবস্থা করে দেব। গাড়ি ভাঙতে খুব মজা লাগে। স্যার, আপনার সামান্য ভুল হয়েছে। আমি গাড়ি ভাঙিনি। অতি ভদ্র ভাষায় লিফট চেয়েছিলাম। উনি লিফট দেওয়ার নাম করে থানায় নিয়ে এসেছেন। তাই নাকি? জি স্যার, এইটাই ঘটনা। বাংলাদেশের পেনাল কোডে কথা দিয়ে কথা না রাখার কি কোনো শাস্তি আছে? যদি থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত। আপনি কি নিজেকে অতিরিক্ত চালাক ভাবেন? জি না, ভাবি না। তবে স্যার, সত্যি কথা বলতে কি, আমি যেমন নিজেকে চালাক ভাবি না, অন্য কেউ ভাবি না। আপনি কার গাড়ি ভেঙেছেন সেটা জানেন? স্যার, আমি কারোর গাড়ি ভাঙিনি। তবে যিনি গাড়ি ভাঙার কথা বলছেন তিনি ক্ষমতাবান মানুষ, মন্ত্রীর শ্যালক, এই তথ্য জানি। তিনি এফআইআর করে গেছেন আপনি এবং আপনার বন্ধু মিলে তার গাড়ি ভেঙেছেন এবং আগে একদিন তাকে ভয় দেখিয়েছেন। থান ইট দিয়ে তার মাথা ভেঙে দিতে চেয়েছিলেন। থান ইট দিয়ে মাথা ভেঙে দেবার কথাটা সত্যি না হলেও ভয় দেখাবার ব্যাপারটা সত্যি। ভয় কিভাবে দেখিয়েছেন? ভেঙচি কেটেছি। বাচ্চারা কাউকে ভেঙচি দিলে ভয় লাগে না, কিন্তু বড় কোনো মানুষ ভেঙচি কাটলে বুকে ধাক্কার মতো লাগে। কিভাবে ভেঙচি কেটেছিলাম সেটা কি স্যার ডেমনস্ট্রেট করে দেখাবো? অবশ্যই দেখাবেন। আপনার মতো ফাজিলদের কি চিকিৎসা আমরা করি সেটা আগে একটু ডেমনস্ট্রেট করে দেখাই। প্রথমে আমাদের ডেমনস্ট্রেশন দেখুন, তারপর আপনারটা। আপনাদের কর্মকাণ্ড শুরু হবার আগে আমি কি একটা কথা বলতে পারি? পারেন। আপনার বোধহয় মনে আছে যে আপনাকে আমি শুরুতেই বলেছি আমি এর আগে বেশ কয়েকবার হাজতে এসেছি। প্রতিবারই ছাড়া পেয়েছি, কোনো কনভিকশন হয়নি। তা থেকে প্রমাণিত হয় না যে আমিও ক্ষমতাবান একজন মানুষ? মন্ত্রীর শালার চেয়েও আমার ক্ষমতা বেশি। কাজেই আপনি যা করবেন ভেবেচিন্তে করবেন। ইংরেজি ওই বাক্যটা আশা করি আপনি জানেন, লুক বিফোর ইউর লেপ। ঝাঁপ দেবার আগে ভালো করে দেখো। একবার ঝাঁপ দিয়ে ফেললে কিন্তু সমস্যা। ওসি সাহেব জিভ চাটা বন্ধ করেছেন, সরু চোখে তাকাচ্ছেন। ভেতরে একটু যে থমকে গেছেন তা বোঝা যাচ্ছে। কাজে এই সুযোগটা নিতে হবে। ওসি সাহেবকে ভড়কে দিতে পারলে কিল থাপ্পড় থেকে আপাতত রক্ষা পাওয়া যাবে। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি একজন বিগ শট? জি না, আমি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, ভেরি থল শট, জীবাণু টাইপ। আমার পাজেরও গাড়ি নেই, মন্ত্রী দুলাভাই নেই এবং পায়ে জুতা পর্যন্ত নেই। যদি কিছু মনে না করেন, কবিরের একটা ধোঁহা আপনাকে শোনাতে পারি। কারে কি শোনাতে চাচ্ছেন? কবিরের ধোঁহা। কবির বলেছেন, হরিনে আপনা আপ ছিপায়া, হরিনে নফিজ কর দিখরায়া। এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বর আপনাকে আপনি লুকিয়ে রাখেন, আবার কি অদ্ভুত সুন্দর করেই না নিজেকে প্রকাশিত করেন। আপনি কি বলতে চাচ্ছেন কিছুই বুঝতে পারছি না। এই যে লাইন দুটা বললেন এর মানে কি? মানে তো আপনাকে বললাম। ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করতে সময় লাগবে। কত সময় লাগবে? 2-3 দিন সময় লাগবে। এক কাজ করুন, আমাকে 2-3 দিন হাজতে রেখে দিন, আমি লাইন দুটার ব্যাখ্যা করব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার বন্ধুকে ছেড়ে দিতে হবে। ও আচ্ছা। ও আচ্ছা বলার দরকার নেই। মন্ত্রী শালাবাবুর কাছে অপরাধ যা করেছি আমি করেছি, আমার বন্ধু করেনি। ওকে ছেড়ে দিন, আপনার লাভ হবে। কি লাভ হবে? সেটা যথাসময় দেখবেন। লাভ লোকসান প্রসঙ্গেও কবিরের একটা দোহা আছে, বলবো? দোহা ফোহা বাদ দিন, ঝেড়ে কাশুন। আপনি কে ঠিক করে বলুন। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি করেন কি? আমি স্যার কিছুই করি না, হলুদ পাঞ্জাবি পরে পথে পথে হাঁটি। আপনার চলে কিভাবে? এত বড় একটা শহরে একজন মানুষের বেঁচে থাকা কোনো কঠিন ব্যাপার না। পথে পথে ঘুরেন কেন? আমার বাবার জন্য পথে পথে ঘুরি। আমার বাবার মাথা ছিল খারাপ, বাইরে থেকে কেউ বুঝতে পারত না। তার সমস্ত আচার আচরণ ছিল স্বাভাবিক মানুষের মতো, শুধু চিন্তা ভাবনা ছিল পাগলের মতো। কিরকম? তার ধারণা হলো যদি ইঞ্জিনিয়ারিং স্কুলে পাঠিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যায়, ডাক্তার স্কুলে পাঠিয়ে বানানো যায় ডাক্তার, তাহলে মহাপুরুষ বানানোর স্কুলে পাঠিয়ে ছেলেকে কেন মহাপুরুষ বানানো যাবে না? মহাপুরুষ বানানোর স্কুল আছে নাকি? জি না, বাবা একটা স্কুল দিয়েছিলেন। তিনি ছিলেন স্কুলের প্রিন্সিপাল আর আমি তার ছাত্র, প্রথম এবং শেষ ছাত্র। স্কুলে কি শেখানো হতো? নির্দিষ্ট কোনো সিলেবাস ছিল না। প্রিন্সিপাল সাহেবের মাথায় যখন যা আসতো তাই ছিল পাঠ্যক্রম। একটা উদাহরণ দেই। আমি অন্ধকারে ভয় পেতাম। সেই ভয় কাটানোর জন্যে তিনি একদিন রাতে আমাকে বাথরুমে তালা বন্ধ করে রেখেছিলেন। আমার বয়স তখন 7।
বলেন কি? এ তো পাগলের কাণ্ড। আগেই তো বলেছি বাবা পাগল ছিলেন। আপনার মা বাধা দেননি? মা যাতে বাধা দিতে না পারেন সেজন্য মাকে মেরে ফেলেছিলেন। বাবার ধারণা মাতৃস্নেহ মহাপুরুষ হবার প্রক্রিয়ায় বড় বাধা। মহাপুরুষকে সব রকমের বন্ধন থেকে মুক্ত হতে হবে। স্নেহের বন্ধন, মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। আই সি। বাবার ট্রেনিংয়ের ফলে আপনি কি মহাপুরুষ হয়েছেন? জি না, মনে হয় পাশ করতে পারিনি, ফেল করেছি। তবে তবে আবার কি? লোকজনদের খানিকটা বিভ্রান্ত করতে পারি। এটা মহাপুরুষদের একটি লক্ষণ। মহাপুরুষদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সত্যি করে বলুন তো স্যার, আপনি কি বিভ্রান্ত হননি? আমি বিভ্রান্ত হয়েছি? জি হয়েছেন। আপনার মনে সন্দেহ ঢুকে গেছে। আপনি ভাবছেন হলুদ পাঞ্জাবি পরা এই লোকটা মহাপুরুষ হলেও তো হতে পারে। আপনার মন দুর্বল বলেই সন্দেহটা প্রবল। আমার মন দুর্বল? জি স্যার, ঘুষ যারা খায় তাদের মন দুর্বল থাকে। আই সি। আপনি কি দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দেবেন? ওসি সাহেব বেশ কিছুক্ষণ ঝিম ধরে রইলেন। একসময় তার ঝিম কাটল। তিনি মিনিট তিনেক পা নাচালেন। মানুষ সাধারণত একটা পা নাচায়। উনি দুটা পা একসঙ্গে নাচাচ্ছেন। দেখতে ভালো লাগছে। পা নাচানো থামল। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, আচ্ছা ঠিক আছে, যান। আপনার বন্ধুকে আমি ছেড়ে দিচ্ছি। আপনি কিন্তু আছেন। অবশ্যই আছি। আপনাকে কবিরের 2 লাইনের ব্যাখ্যা না দিয়ে আমি যাব না। চা খাবেন? জি, চা খাবো এবং একটা সিগারেট খাবো। স্যার, আরেকটা কথা, হাজতে ঢুকানোর পর কি একটা টেলিফোন করার সুযোগ পাওয়া যায় না? আত্মীয় স্বজনকে জানানো যে দয়া করো, দুশ্চিন্তা করো, আমি হাজতে আছি। টেলিফোন করতে চান? জি চাই। কাকে ফোন করবেন? প্রধানমন্ত্রীকে? জি না স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি, জীবাণু টাইপ। জীবাণুর চেয়েও ছোট ভাইরাস বলতে পারেন। ভাইরাস মাঝে মাঝে ভয়ঙ্কর হয়। জি স্যার, তা হয়। নাম্বার বলুন, আমি লাগিয়ে দিচ্ছি। মন্ত্রী সাহেবের শালার সঙ্গে কথা বলতে চাচ্ছি। ওনার টেলিফোন নাম্বার তো আপনি রেখে দিয়েছেন, তাই না? টেলিফোনে কি বলবেন? সেটা এখনো ঠিক করিনি। বাংলাদেশ আইনে আমি হাজত থেকে একটা টেলিফোনের সুযোগ পাই। সেই সুযোগ ব্যবহার করতে চাচ্ছি। আচ্ছা দেখি উনি কথা বলতে চান কিনা কে জানে। ওসি সাহেব নিচু গলায় ভদ্রলোকের সঙ্গে আগে কিছুক্ষণ কথা বললেন। আমার সম্পর্কে কিছু বললেন বোধহয়। তারপর টেলিফোন আমার দিকে এগিয়ে দিলেন। আমি আনন্দিত গলায় বললাম, কেমন আছেন ভাই? আমি হিমু। কি চান আমার কাছে? আমি আল্লাহর কাছে কিছু চাই না, আর আপনার কাছে কি চাইব? বড় বড় কথা শিখেছেন। মুখের চেয়ে জিহবা বড়। জিহবা এখন সাইজ মতো কাটা পড়বে। স্যার, আপনার বুকের ব্যথাটার খবর কি শুরু হয়েছে? তার মানে? আমি একজন মহাপুরুষ টাইপ জিনিস। আপনি আমার নামে মিথ্যা ডায়েরি করেছেন। তার শাস্তি হিসেবে আপনার বুকে ব্যথা শুরু হবার কথা। এখনো হচ্ছে না কেন বুঝতে পারছি না। চড়িয়ে দাঁত ফেলে দেব হারামজাদা। স্যার, ব্যথাটা খুব বেশি হলে দেরি না করে সরোয়ার্দী হাসপাতালে চলে যাবেন। এনজিস ট্যাবলেট আনিয়ে রাখুন, জিভের নিচে দিতে হবে। টেলিফোনের ওপাশে ভদ্রলোক রাগে থরথর করে কাঁপছেন। ভদ্রলোককে দেখা না গেলেও বোঝা যাচ্ছে। আমি তার রাগ সম্পূর্ণ অগ্রাহ্য করে হাসি মুখে বললাম, আমার নামে মিথ্যা মামলা এফআইআর করিয়েছেন। এটা ঠিক হয়নি। বুকের ব্যথা ওঠামাত্র থানার ওসি সাহেবকে সত্যি কথাটা জানাবেন। ব্যথা কমে যাবে। আপনার দুলাভাই মিথ্যা বললে কোনো সমস্যা না। তিনি মন্ত্রী মানুষ। মিথ্যা তিনি বলবেন না তো কে বলবে? তিনি সত্যি কথা বললেই সমস্যা। সত্যি কথা বললে সমস্যা মানে? মন্ত্রীরা মিথ্যা বলেন এটা ধরে নিয়ে আমরা চলি। এতে সিস্টেম অভ্যস্ত হয়ে গেছে। কাজেই হঠাৎ একজন মন্ত্রী যদি সত্যি কথা বলা শুরু করেন তাহলে সমস্যা হবে না। ফর ইউর ইনফরমেশন, আমার দুলাভাই কখনোই মিথ্যা বলেন না। এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি পায়, আপনি বোধহয় জানেন। সংসদে সব এমপিরা কোনো বিষয়ে একমত হন না, শুধু ট্যাক্স ফ্রি গাড়ির বিষয় ছাড়া। সেখানে আমার দুলাভাই ট্যাক্স ফ্রি গাড়ি নেননি। আমি যে গাড়িতে চড়তে চাইলাম সেটা তাহলে কার? আমার। স্যার, আপনি কি করেন? ব্যবসা। গার্মেন্টস? ঠিক ধরেছেন। আপনাদের গার্মেন্টসে কি হলুদ পাঞ্জাবি হয়? আমাদের 2টা হলুদ পাঞ্জাবি দিতে পারবেন? একটা আমার জন্যে, একটা ওসি সাহেবের জন্যে। আমার সাইজ 34, ওসি সাহেবের 36। এক্সট্রা লার্জ কিনলেই হবে। খট করে শব্দ হলো। ভদ্রলোক টেলিফোন নামিয়ে রাখলেন। ওসি সাহেব চিন্তিত এবং বিরক্ত মুখে বললেন, আপনি যে শুধু নিজে বিপদে পড়েছেন তা না, আপনি তো মনে হয় আমাকেও বিপদে ফেলেছেন।
অনেক টাকা পয়সা খরচ করে ঢাকায় পোস্টিং নিয়েছি, বিরাট ইনভেস্টমেন্টের 10 ভাগের 1 ভাগও এখনো তুলতে পারিনি। এর মধ্যে যদি বদলি করে দেয়, আম ছালা সবই যাবে, শুধু পড়ে থাকবে আমের আটি। ভালো কথা, ভদ্রলোকের বুকে কি সত্যি ব্যথা উঠবে? জি উঠবে, আমার আধ্যাত্মিক ক্ষমতার জন্যে না, এমনিতেই উঠবে। মানসিকভাবে দুর্বল তো, তার জন্যে মনে একটা চাপ আছে। এ চাপ শরীরে চাপ ফেলবে, বুকে তীব্র ব্যথা হবে। এও হতে পারে ব্যথা ট্যাথা কিছু হলো না, কিন্তু মনে হবে ব্যথা হচ্ছে। স্যার, আমার বন্ধুকে ছাড়ার ব্যবস্থা করবেন না? করছি। সিগারেট খাবেন? জি খাবো। ব্যাঙাচি বিশ্বাসই করছে না যে তাকে ছেড়ে দিচ্ছে। সে একই সঙ্গে আনন্দিত এবং দুঃখিত। তাকে ছেড়ে দিচ্ছে, এই আনন্দ তার রাখার জায়গা নেই। আবার আমাকে আটকে রেখেছে, এই দুঃখেও সে আসলেই বিপর্যস্ত। দোস্ত, তোকে রেখে চলে যেতে খুবই খারাপ লাগছে। আমাকে তো রেখে যেতেই হবে। আমি দোষ করেছি, গিল্টি পার্টি। তুই তো দোষ করিসনি। তা ঠিক, তোর ভাবির অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে, তাদের ধরলেই তোর রিলিজের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তোর ভাবিকে কিছুই বলা যাবে না। বুদ্ধিমতী মেয়ে তো, তোর কথা বললেই সে বলবে, তোমার বন্ধু হাজতে, সেই খবর তোমাকে কে দিল? আমি তার জেরার মুখে পড়ে স্বীকার করে ফেলব যে আমিও হাজতে ছিলাম। দাবানল লেগে যাবে, বুঝলি? বুঝতে পারছি। শোন দোস্ত, তুই আশা ছাড়িস না। আমি ধর্মীয় লাইনে চেষ্টা করব। আমাদের বাড়ির পাশেই এক হাফেজ সাহেব আছেন, 1000 টাকায় কোরআন খতম দেন। আর্জেন্ট ব্যবস্থাও আছে। খুব ইমার্জেন্সি হলে মাদ্রাসার তালেবুল এলেমদের নিয়ে 4 ঘন্টায় খতম শেষ করে দোয়া করে দেন। দোস্ত, তোর জন্য এক্সট্রা ফি দিয়ে আর্জেন্ট দোয়া করাবো, ইনশাল্লাহ, আমি কথা দিলাম। আর আমি রোজ এসে তোর খোঁজ খবর করব। টিফিন ক্যারিয়ারে করে খাওয়া নিয়ে আসবো, প্রমিস। কিছু আনতে হবে না। অবশ্যই আনতে হবে। তুই না খেয়ে থাকবি? দোস্ত, মনে ভরসা রাখ, কাল সকালের মধ্যে খতম স্টার্ট হবে ইনশাল্লাহ। আমাকে হাজতে থাকতে হলো 3 দিন। ওসি সাহেবের সঙ্গে এই 3 দিন আমার কথা হলো না। তিনি অসম্ভব ব্যস্ত। কোনো একটা ঝামেলা হয়েছে, দিনরাত 24 ঘন্টাই তাকে ছোটাছুটি করতে হচ্ছে। এই 3 দিনে ব্যাঙাচির কোনো খোঁজ নেই। তার টিফিন ক্যারিয়ার নিয়ে আসার কথা। চতুর্থ দিন সকালে ওসি সাহেব আমাকে ছেড়ে দিয়ে ক্লান্ত মুখে বললেন, যান, চলে যান। চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। গত পরশুই আপনাকে ছেড়ে দেবার কথা। আমি অপারেশনে যাবার আগে সেকেন্ড অফিসারকে বলে গিয়েছিলাম আপনাকে ছেড়ে দিতে। সে ভুলে গেছে। কিছু মনে করবেন না, 2 দিন এক্সট্রা হাজতবাস হলো। আপনাকে কবিরের দোহার ব্যাখ্যাটা তো বলা হলো না। ব্যাখ্যা বাদ দেন, আমার জান নিয়ে টানাটানি, খুব সমস্যায় আছি। 1 কাপ চা খান, চা খেয়ে চলে যান। মনে কোনো কষ্ট পুষে রাখবেন না। প্রতিমন্ত্রী শালা টেলিফোন করে আমাকে বলেছেন যে তিনি দুঃখিত, এই খবরটা যেন আপনাকে দেয়া হয়। আমি দিলাম, কাজেই আমার দায়িত্ব শেষ। ওনার কি ব্যথা উঠেছিল? ব্যথার খবর জানি না, উঠেছে তো বটেই। হাসপাতাল থেকে টেলিফোন করা হয়েছে, গলা চিচি করছে। আপনি ইন্টারেস্টিং ক্যারেক্টার। থ্যাংক ইউ। আমি ওসি সাহেবের সঙ্গে চা খেলাম। ওসি সাহেব দুঃখিত গলায় বললেন, মনটা খুবই খারাপ। মনে হয় আমাকে বদলি করে খাগড়াছড়ি টড়ির দিকে পাঠাবে। শান্তিবাহিনীর ডলা খাবো। শান্তি চুক্তি তো হয়ে গেছে, এখন আর কিসের ডলা? এখনকার ডলা হবে আপোষের ডলা, শান্তি শান্তি ভাবে হাসতে হাসতে ডলা। যাই হোক, বাদ দেন। চায়ের সঙ্গে কিছু খাবেন? একটা সিগারেট খাবো। ওসি সাহেব সিগারেট দিলেন। লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে এসেছেন। বাতাসের জন্য ধরাতে পারছেন না। বাতাসের লাইটারের আগুন নিভে যাচ্ছে। তিনি মহাবিরক্ত। আমি ওসি সাহেবকে বললাম, একটা মজার কথা কি জানেন ওসি সাহেব? ছোট্ট আগুনের শিখা বাতাসে নিভে যায়, কিন্তু বিশাল যে আগুন, যেমন মনে করুন দাবানল, বাতাস পেলে ফুলে ফেপে ওঠে। ওসি সাহেব বললেন, এটাও কি কবিরের দোহা? জি না, এটা হিমুর দোহা। হিমুটা কি? আমি হিমু। ও আচ্ছা, আপনি হিমু, একবার বলেছিলেন, ভুলে গিয়েছি। কিছু মনে থাকে না। এমন এক বিপদে আছি যা বলার না, কারো সঙ্গে পরামর্শ করতে পারছি না। এটা এমনই এক সেন্সিটিভ ইস্যু যে পরামর্শ করা যাচ্ছে না। ভালো কথা। আপনি পরামর্শ কেমন দেন? খুবই খারাপ পরামর্শ দিই। আমার পরামর্শ যে শুনবে তার অবস্থা কাহিল। শুনি আপনার পরামর্শটা। ঘটনা না শুনে পরামর্শ দেব কিভাবে? ওসি সাহেব গলা নামিয়ে ফিসফিস করে বললেন, একটা রেপ হয়েছে। অল্প বয়সে একটা মেয়েকে তার স্বামীর সামনে 3 মস্তান রেপ করেছে। মস্তান 3টার আবার খুব ভালো পলিটিক্যাল কানেকশন আছে। মেয়ে এবং মেয়ের স্বামী এদের বিরুদ্ধে মামলা করেছে।
আপনাকে চাপ দেওয়া হচ্ছে মামলা ভণ্ডুল করে দিতে? এটা করলে তো ভালোই হতো। মামলা নষ্ট করা কোনো ব্যাপারই না। আমাকে বলা হচ্ছে এই ৩ জনের জায়গায় অন্য ৩ জনের নাম ঢুকিয়ে দিতে। এটা কি করে সম্ভব বলেন? সম্ভব না কেন? মেয়ে যে ৩ নাম বলছে সেই ৩ নাম না লিখে আপনি লিখবেন অন্য ৩ নাম। ওই ৩ জনকে ধরে এনে রাম ছেঁচা। বেটা তোরা কেন রেপ করলি না? অন্যরা রেপ করে চলে গেল, তোরা ছিলি কোথায়? রসিকতা করছেন না? করেন, রসিকতা করেন। আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের নিয়ে তো রসিকতা করবেনই। যারা আমাদের নষ্ট করল তাদের নিয়ে রসিকতা করার সাহস আছে? নেতাদের হাত থেকে দেশটাকে বের করে এনে সাধারণ মানুষের হাতে দেন। তারপর ওসি সাহেব চুপ করে গেলেন। আমি বললাম, ওসি সাহেব, একটা কাজ করলে কেমন হয়? ওসি সাহেব ভুরু কুঁচকে বললেন, কি কাজ? আপনি সত্যি আসামিদের ধরে সেইভাবেই কেস সাজিয়ে দিন। নিরপরাধ ৩ জনকে শাস্তি দেবেন, সেটা কেমন কথা? ওসি সাহেব বিরক্ত গলায় বললেন, পাগলের মতো কথা বলবেন না। দেশের পরিস্থিতি বিচার করে কথা বলবেন। হাই লেভেল থেকে যেটা চাওয়া হয় সেটাই করতে হবে। আপনি যখন সত্যি কাজটা করবেন তখন আপনি হাই লেভেলে চলে যাবেন, বাকি সবাই চলে যাবে লো লেভেলে। আপনি বিদায় হন। নিন, এই সিগারেটের প্যাকেটটি রেখে দিন। ঘুষের টাকায় কেনা, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আমি থানা থেকে বের হলাম। ওসি সাহেবও আমার সঙ্গে সঙ্গে বাইরে এলেন। তাকে খুব চিন্তিত লাগছে। তার চেহারা থেকে ঘুষ খাই ভাবটা চলে গেছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজ থেকে উপন্যাস হিমুর রূপালী রাত্রি। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।